এই গল্পটি শুরু হয় মিডিভেল ইসেকাই জগৎ থেকে, যেখানে আমরা রিও নামের এক হাইস্কুল স্টুডেন্টকে দেখতে পাই যে একটি সাধারণ কুঁড়ে ঘরের ভেতরে শুয়েছিল। একটি সাধারণ টেবিল ছাড়া আর কোনো ফার্নিচার ছিল না। রিও ধীরে ধীরে কুঁড়ে ঘরের বাইরে আসে। বাইরে পা রাখতেই সে নিজের হাতের দিকে তাকায় এবং একটি মন্ত্র পড়ে, যার ফলে তার হাতের তালুতে জাদুকরীভাবে পানির ছোট ফোঁটা উঠে ছিটকে পড়ে। আসলে এই সব কিছু একদিন আগেই শুরু হয়েছিল, যখন রিও নিজেকে একটি সাদা শূন্যের মতো জায়গায় পায়। সেই অসম্পূর্ণ জগতে সে ভাবতে শুরু করে যে এই জায়গাটা আসলে কি। তখন সেখানে একজন আকাশদূত আবির্ভূত হয়। সে রিওর চিন্তাগুলো পড়তে পারে এবং তাকে আশ্বাস দেয় যে এই জায়গাটি কোনো স্বর্গ নয়। আকাশদূত অত্যন্ত উত্তেজিত যে বহু বছর পর কেউ এখানে এসেছে, কিন্তু সে একই সাথে দুঃখিতও হয়, কারণ রিও আর বেঁচে নেই। তার মৃত্যু ঘটেছিল একটি ট্রাকের সাথে দুর্ঘটনায়। রিও প্রথমেই সত্যটি বুঝতে পারে এবং সে বুঝতে পারে যে তার পুনর্জন্ম ঘটতে চলেছে। রিও সেই আকাশদূত, যাকে সে মনে মনে মাইকেল নাম দেয়। তাকে জিজ্ঞাসা করে যে পরবর্তী জীবনে তাকে কি করা উচিত। মাইকেল হেসে উত্তর দেয় যে তোমাকে সেই জীবনই বেছে নিতে হবে যা তুমি সত্যিই বাঁচতে চাও। রিও সবসময় একটি শান্ত, স্থিতিশীল এবং ধীর গতির জীবন চেয়েছিল, না কোনো লড়াই ঝগড়ায়, না কোনো বড় দায়িত্বে। মাইকেল তাকে সেই জীবন দেয় এবং তাকে একটি নতুন জগতে পাঠানোর প্রস্তুতি করে, যার নাম ফি। মাইকেল রিওকে বলে যে ফি জগতে মাত্র 20% মানুষই জাদু ব্যবহার করতে পারে। রিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন যার জাদু করার ক্ষমতা থাকবে। আর যেহেতু সে একটি শান্ত ও ধীর জীবন চেয়েছিল, তাই তার আত্মাকে সবচেয়ে উপযুক্ত উপাদান দেওয়া হয়েছে, যা হলো জল। মাইকেল রিওকে রন্ডোর গভীর জঙ্গলে একটি কুঁড়ে ঘরে একা পাঠিয়ে দেয়। আর সেই কুঁড়ে ঘর জাদুকরী সুরক্ষা কবচে ঘেরা ছিল, যাতে কোনো রাক্ষস তার উপর হামলা করতে না পারে। মাইকেল 2 মাসের খাবার একটি বরফের তৈরি গুদামে রেখে গিয়েছিল এবং 2টি বই রেখেছিল, যা রিওকে এই নতুন জগৎ এবং জাদু সম্পর্কে তথ্য দেবে। এই বইগুলো পড়ে রিও বুঝতে পারে যে সে তার ইচ্ছাশক্তি ব্যবহার করে যে কোনো জায়গায় জল উৎপন্ন করতে পারবে। শুরুতে সে মন্ত্র বলে জল তৈরি করে, কিন্তু ধীরে ধীরে সে শুধু কল্পনা করেই জল আনতে পারে। সে কুঁড়ে ঘরের ভেতরে থাকা একটি বাথটব তার জলের জাদু দিয়ে পূর্ণ করে। যদিও সে জানে যে এই জলটি তার নিজের শক্তি এবং শরীরের ভেতর থেকে এসেছে, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। জলটি বরফের মতো ঠান্ডা ছিল, তাই তাকে এটি গরম করার উপায় খুঁজে বের করতে হয়। সে কাঠ ঘষে আগুন জ্বালানোর সবচেয়ে পুরনো পদ্ধতি চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও কিছু বের হয় না। ক্লান্ত হয়ে সে ভাবে যে হয়তো সে জাদুর মাধ্যমে এটি সমাধান করতে পারে। তার পূর্বের জীবনে শেখা রসায়ন ব্যবহার করে সে জলকে অক্সিজেন এবং হাইড্রোজেনে আলাদা করে। এর মাধ্যমে সে জলকে বরফে রূপান্তরিত করে। তারপর সে বরফটিকে একটি লেন্সের মতো ব্যবহার করে সূর্যের আলো এক জায়গায় কেন্দ্রিত করে এবং এর মাধ্যমে সে একটি ছোট আগুন জ্বালাতে সক্ষম হয়। গরম জল তৈরি হওয়ার পর সে দীর্ঘ, আরামদায়ক এবং ঠান্ডা থেকে মুক্তি দেওয়া গোসল করে এবং এই প্রক্রিয়ায় তার মনও শান্ত হয়ে যায়। সে ভাবে যে যেমন সে জলকে বরফে পরিবর্তন করেছে, তেমনই সে গরমও করা যাবে। রাতে খাবার খাওয়ার সময় তার বোঝা হয় যে খুব শীঘ্রই খাবার শেষ হয়ে যাবে, তাই তাকে শিকার করতে যেতে হবে। কিন্তু জঙ্গলে যাওয়া মানে বিপদকে আমন্ত্রণ জানানো, কারণ সেখানে রাক্ষস আছে এবং তার কাছে শুধু মাইকেলের দেওয়া একটি ছোট ছুরি আছে। তাই সে বুঝতে পারে যে এখন তাকে আক্রমণ করার জন্য কোনো জাদু শিখতে হবে। পরের দিন সে তার প্রথম আক্রমণ জাদু, যার নাম ওয়াটার বল, শেখার চেষ্টা করে। কিন্তু যখন সে ওয়াটার বলটি একটি পাশের গাছের দিকে ছুঁড়ে মারে, তখন কোনো ক্ষতি হয় না। সে বেশ হতাশ হয়, কিন্তু হার মানে না। সে ওয়াটার বলটিকে একটি তীরের মতো সরু এবং তীক্ষ্ণ করার চেষ্টা করে এবং কয়েক ঘন্টার পরিশ্রমের পর সে একটি নতুন কৌশল শেখে, যার নাম ওয়াটার জেট। যদি এটি এখনও গাছগুলোতে কোনো ক্ষতি করতে না পারলেও, সে এটিকে একটি অর্জন হিসেবে বিবেচনা করে। পরের দিন সে বরফের জাদু উন্নত করার দিকে মনোযোগ দেয়, কারণ এখন পর্যন্ত তার ওয়াটার ম্যাজিক লড়াইয়ের উপযুক্ত হয়নি। সে ধীরে ধীরে একটি বরফের ক্রিস্টাল তৈরি করে, কিন্তু সেটি দূরে ছুঁড়ে মারতে সে ব্যর্থ হয়। জলের তুলনায় বরফকে একটি নির্দিষ্ট দিকে ছুঁড়ে মারা অনেক বেশি কঠিন ছিল। তবুও কয়েক ঘন্টা চেষ্টার পর সে একসাথে একাধিক বরফের ক্রিস্টাল তৈরি করতে সক্ষম হয়। যদিও তাদের সাথে দক্ষ হওয়া এখনও তার সীমার বাইরে ছিল। ধীরে ধীরে কয়েকদিনের পরিশ্রমের পর সে দ্রুত ক্রিস্টাল তৈরি করতে পারে, যদিও এখনও সে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেনি। কিন্তু এখন সময়ের চাপে সে একটি ব্যবহারিক সমাধান খুঁজে পায়। সে বরফের ক্রিস্টালগুলোকে ভলর মতো ব্যবহার করার কথা ভাবে। জঙ্গলের দিকে যাওয়ার সময় সে একটি নদীর কাছে পৌঁছায়, যেখানে তার কাছে কোয়ার্টজ পায়। এটি তাকে অত্যন্ত স্বস্তি দেয়, কারণ এখন যদি তার ম্যানা শেষ হয়ে যায়, তবুও সে সেই কোয়ার্টজ দিয়ে আগুন জ্বালাতে পারবে। তারপর সে কিছু ঔষধি গাছপালা সংগ্রহ করে, কিন্তু তখনই একটি রাক্ষস, যার নাম লেজার বাওয়ার, তাকে সহজ শিকার মনে করে তার উপর হামলা করে। রাক্ষসটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভয়ে রিওর পা জমে যায়। সে নড়তে পারে না এবং মনে হয় যেন তার নতুন জীবন এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে সে পূর্ণ একাগ্রতার সাথে জাদু ব্যবহার করে, মাটিকে বরফে পরিবর্তন করে, যার ফলে রাক্ষসটি পিছলে পড়ে যায়।
তারপর সে বরফের খুঁটি তৈরি করে রাক্ষসটির দিকে ছুঁড়ে মারে, যা তার দেহে প্রবেশ করে এবং রাক্ষসটি সেখানেই মারা যায়। এই ঘটনাটি প্রমাণ করে যে যখন প্রয়োজন হয় মানুষ তার সীমা অতিক্রম করে যে কোনো কিছু করতে পারে। এটি ছিল তার প্রথম জয়, কিন্তু সে জানত যে সে এখনও একজন আসল জাদুকর হওয়া থেকে অনেক দূরে। সে তার কুঁড়েঘরে ফিরে আসে এবং তৎক্ষণাৎ মনস্টার কম্পেন্ডিয়াম নামক বইটি জুলে রাক্ষসদের সম্পর্কে পড়া শুরু করে এবং সে দ্রুত বুঝতে পারে যে লেজার বাওয়ার সবচেয়ে দুর্বল রাক্ষসদের মধ্যে একজন। বইয়ের তথ্য থেকে তার বোঝা হয় যে যদি সে বেঁচে থাকতে চায় তবে তাকে আসন্ন বিপদ আগে থেকে চিনতে হবে। সে সেই পাতায় পৌঁছায় যেখানে ড্রাগনের বর্ণনা দেওয়া ছিল এবং বইটি তাকে শুধু এই পরামর্শ দেয় যে যদি তুমি ড্রাগন দেখো তবে যত দ্রুত সম্ভব দৌড়ে পালাও, কারণ তোমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। তবে চেষ্টা অবশ্যই করা উচিত। সে বইটির পরবর্তী পাতা উল্টায়, যেখানে একটি অত্যন্ত বিপজ্জনক রাক্ষস ওকুনার বর্ণনা ছিল। কিন্তু এবার বইটি কিছু ভিন্ন বলে। এতে লেখা ছিল যে এই রাক্ষসের সামনে পালানোর প্রয়োজন নেই। তোমার শুধু এই প্রার্থনা করা উচিত যে তোমার জীবনে কখনো তার সাথে সাক্ষাৎ না হয়, এবং এই সতর্কবার্তা তাকে বেশ ভয় পায়। বইটি তার সম্পর্কে আর কিছু বলে না, তবুও রিও পড়া চালিয়ে যায় এবং আপনি ভাবতে পারেন যে পূর্বের শিকারের ঘটনার পর সে বেশ ভয় পেয়েছিল। কিন্তু সত্যি হলো একজন ছেলে চার দেয়ালের মধ্যে সবসময় থাকতে পারে না। তাই পরের সকালে রিও নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে এবং তারপর জঙ্গলের দিকে রওনা হয়। দিনটির শুরু আশা অপেক্ষা অনেক ভালো হয়, কারণ সে এমন একটি গাছ পায় যার ডালে রসালো ও তাজা ফল ঝুলছিল। আর যেমনই সে ফলটি ছিঁড়ে তার স্বাদ নেয়, তার মনে হয় যেন এই স্বাদ গতকালের চাপ ও ভয়ের পুরো হিসেব মেটাচ্ছে। জীবনে এই মুহূর্তটি তার কাছে ছিল অত্যন্ত শান্তিদায়ক, কিন্তু তার এই শান্তি বেশি সময় টিকতে পারে না, কারণ হঠাৎ করে সেখানে একটি এশিয়ান হক আকাশ থেকে তীব্র গতিতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং রিওকে মাটিতে ফেলে দেয়। রিও এখানে অনুভব করে যে এই হক তার ওপর ভারী পড়ছে। সে বাতাসের জাদু ব্যবহার করে যা দৃশ্যমান নয়, যার ফলে রিও তার আঘাত দেখতে পায় না এবং তার আঘাতের কোনো প্রতিক্রিয়াও দিতে পারে না। তার মনে বইয়ের কথা আসে যে যদি লড়াইয়ে হার নিশ্চিত হয় তবে পালানোই ভালো। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপর ভাবে যে সে কিভাবে একটি পাখির চেয়ে দ্রুত পালাতে পারে। নিজেকে চারদিক থেকে ঘিরে দেখে সে পালানোর বদলে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে তার বরফের জাদু ব্যবহার করে। কিছুক্ষণের জন্য মনে হয় যে হকটি হাফ মারা গেছে। রিও তার কাছে যায়, কিন্তু তখনই হকটি বরফ ভেঙে বাইরে বেরিয়ে আসে, যদিও এখন তার একটি চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। যখন হকটি দেখে যে রিও এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, তখন সে একটি চিনগার ছুঁড়ে সেখান থেকে উড়ে যায়। রিও ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং বড়বড় করে বলে যে এই ধীর জীবনটা একদমই ধীর নয়। সে বাড়ি ফিরতে চেষ্টা করে, কিন্তু তখনই তার বোঝা হয় যে সে পথ হারিয়ে ফেলেছে। হক থেকে পালানোর সময় সে এত দ্রুত দৌড়িয়েছিল যে এখন তার বোঝাই নেই সে কোন দিকে আছে। জঙ্গলে পথ খুঁজতে খুঁজতে তার দৃষ্টি একটি অদ্ভুত জিনিসের উপর পড়ে। একটি প্রাণী যার গলায় ধোঁয়া উঠছে এবং তার মাথাও নেই। আসলে একে ডুলানা বলা হয়, যে তার ঘোড়ার যত্ন নিচ্ছিল। রিও ভয় পায়, কিন্তু কোনোভাবে কুঁড়েঘরে ফিরে আসে। সময় ধীরে ধীরে কেটে যায় এবং রিও নিজেকে আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রম করে। সে তার জাদুতে অনেক উন্নতি করে, অনেক রাক্ষসের সাথে লড়াই করে, জঙ্গলে মাছ ধরে। সে তার বরফের জাদুকে এতটাই তীক্ষ্ণ করে তোলে যে এখন তার বরফ একটি পাহাড়কেও কাটতে পারে। তার আত্মবিশ্বাস বাড়ে এবং এখন তার কাছে একটি নতুন জীবনের অভ্যাস হয়ে যায়। যদিও তার দৈনিক কাজের মধ্যে একটি রহস্যময় অভ্যাসও যুক্ত হয়ে গিয়েছিল। প্রতি রাতে সে সেই জায়গায় ফিরে আসে যেখানে সে ডুলানাকে দেখেছিল। সে তার সাথে লড়াই করার চেষ্টা করে এবং সে এটি এই জন্য করে না যে সে জিততে চায়, বরং হয়তো এই জন্য যে তার মনে হয় যে প্রতিবার হারের পর সে আরও শক্তিশালী হয়ে উঠছে। সে এটা সম্পূর্ণ অজানা ছিল যে ডুলানা কে এবং সে কেন আছে, কারণ বইয়ে এই প্রাণীটির কোনো উল্লেখ ছিল না। তাই হয় ডুলানা কোনো রাক্ষস নয়, অথবা বইয়ে তার সম্পর্কে কিছু বলা হয়নি। একটি আরও ব্যর্থ লড়াইয়ের পর রিও অনুভব করে যে হয়তো সে প্রতিবার সেখানে ফিরে আসে কারণ তার মনে হয় যে ডুলানা তাকে শক্তিশালী করতে চায়, ঠিক যেমন একজন গুরু তার শিষ্যকে বারবার হারিয়ে তাকে উন্নত করে। একদিন সে দেখে যে ডুলানা একটি বরফের তলোয়ার তৈরি করছে। তলোয়ারটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি ছিল, কিন্তু এতটাই ঘন যে কোনো সত্যিকারের তলোয়ারের সাথে প্রতিযোগিতা করতে পারে। ডুলানা নীরবে সেই তলোয়ারটি রিওর দিকে এগিয়ে দেয়। রিও কোনো প্রশ্ন না করে তা নিয়ে নেয় এবং সেই মুহূর্তেই ডুলানা শান্তিপূর্ণভাবে তার ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে যায়। এর পরের কয়েকদিন অত্যন্ত শান্তিতে কাটে। সে তার অনুশীলনে ধ্যান নেয়, শিকার করে, খাবার রান্না করে এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করে। কিন্তু এই শান্তি বেশি দিন টিকে না। একদিন যখন সে সব সময়ের মতো তার অনুশীলনে মগ্ন থাকে, হঠাৎ করে সে সেই হকটিকে সামনে দেখে। কিন্তু এখন সে আগের মতো নয়। এখন সে সম্পূর্ণ কালো হয়ে গেছে এবং অনেক বড় দেখাচ্ছে, এবং তার একটি চোখও নেই। রিও তৎক্ষণাৎ বুঝতে পারে যে এটি সেই হক যার সাথে সে আগে লড়াই করেছিল, এবং এখন সে অনেক বড় হয়ে গেছে। বাসটি পূর্ণ শক্তি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে।
রিও তৎক্ষণাৎ 5 স্তরের বরফের দেয়াল তৈরি করে, কিন্তু ঈগলটি তা ভাঙে যেন সেগুলো কাগজের স্তর। তারপর সে 10 স্তর তৈরি করে, কিন্তু ঈগলটি তাও ভাঙে আর এগিয়ে যায়। এরপর সে তার বিশেষ আক্রমণ আইস লাঞ্চার ব্যবহার করে, যা ছিল বরফের একটি তীক্ষ্ণ ও মারাত্মক। কিন্তু ঈগলটি তা ছিঁড়ে ফেলে, আর এই সময় রিওর হাত থেকে তার সহায়ক যন্ত্র, যা একটি কাঠের লাঠি ছিল, তা পড়ে যায়। সে হাঁটু গেড়ে তা তুলতে যাচ্ছিল যে তার দৃষ্টি পাশে রাখা তলোয়ারে পড়ে, সেই বরফের তলোয়ারটি যা ডুলানা তাকে দিয়েছিল। সে তৎক্ষণাৎ তা তুলে নেয় এবং বাজের দিকে জোরালো আক্রমণ করে। এই আক্রমণ কাজ করে এবং বাজটি পিছনে সরে যায় এবং তার গতি অনেক কমে যায়। তারপর সে আবার তার শেষ শক্তি সংহত করে রিওর দিকে আসে, কিন্তু এবার সে তার দিক ও গতি সম্পূর্ণ বুঝতে পারে। এবং যেমনই সে কাছে আসে, রিও পূর্ণ শক্তিতে তলোয়ার চালায় এবং তলোয়ারটি ঈগলের দেহ চিড়ে আরপার হয়ে যায়। ঈগলটি মাটিতে পড়ে যায় এবং রিও তার কাছে যায়। সে জানে যে এটি সেই ঈগল যে তার একটি বড় পরীক্ষা নিয়েছিল, এবং এখন ঈগলটির জীবনও চলে গেছে। রিও সেই ঈগলের দিকে রাগে নয়, বরং শ্রদ্ধা নিয়ে তাকায়। সে অনুভব করে যে এই ঈগল প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি, বরং তাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য এসেছিল, এবং তার সেই চ্যালেঞ্জই রিওকে শক্তিশালী করেছে। রিও তার মাথা নত করে তাকে শেষ বিদায় জানায় এবং সম্মানের সাথে তার জীবন নিজের হাতে নেয়। সে তলোয়ারটি বের করে এবং ঈগলের শ্বাস বন্ধ হয়ে যায়। সে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই তার কাছে একটি ভারী ও বিশাল প্রাণী আসার আভাস পায়। গাছগুলোর মাঝ থেকে একটি বিশাল ড্র্যাগন বেরিয়ে আসে এবং রিওর কাছে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো, ড্র্যাগনটি তার সাথে কথা বলে। সরাসরি তার মনে সে টেলিপাথি ব্যবহার করছিল। এটি দেখে রিও অত্যন্ত অবাক হয় যে সে ড্র্যাগনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। ড্র্যাগনটিও খুশি হয়, কারণ সে বহু বছর পর কোনো মানুষের সাথে তার টেলিপাথি ভাগ করতে পেরেছে। ড্র্যাগন রিওকে জিজ্ঞাসা করে যে সে কোথাও উন্নত ঈগল দেখেছে কিনা। রিও উত্তর দেয় যে হ্যাঁ, সে তাকে দেখে এবং এখন সে তাকে মেরে ফেলেছে। ড্র্যাগন এটি শুনে অত্যন্ত অবাক হয়। সে জিজ্ঞাসা করে যে কিভাবে একজন মানুষ এত বড় প্রাণীকে হারাতে পারে। রিও তার তলোয়ার দেখায়। ড্র্যাগন তার তলোয়ারটি দেখে তৎক্ষণাৎ চিনতে পারে যে এটি ফেরি কিংয়ের তলোয়ার। সে অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে যে রিও কি করেছে যে তাকে এই বিরল তলোয়ার দেওয়া হয়েছে। যদিও রিও নিজেও জানে না যে এই তলোয়ারটি তার হাতে কিভাবে এলো। সে শুধু বলতে পারে যে এই তলোয়ারটি তাকে একটি রহস্যময় প্রাণী ডুলানা দিয়েছিল। ড্র্যাগন কয়েক মুহূর্ত নীরব থাকে, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে এই তলোয়ারটি কী ধরনের শক্তির জন্য? রিও তার মাথা নাড়ে এবং বলে যে না, জানা নেই। তারপর রিও কিছু প্রশ্ন করে যে সে কে, এই জগৎটি কেমন, এবং তার পথে আর কি বিপদ আছে। দুজন রাত জেগে কথা বলে যেন দুই পুরনো যোদ্ধা আগুনের পাশে বসে তাদের গল্প শেয়ার করছে। শেষে ড্র্যাগন বলে যে এখন তাকে যেতে হবে। ওড়ার আগে সে তার নাম বলে লুয়েন। রিও হাসি মুখে বলে যে আমার নাম রিও, এবং সেখান থেকেই তাদের মধ্যে একটি নতুন বন্ধুত্বের শুরু হয়। এক মানুষ ও এক ড্র্যাগনের মধ্যে বন্ধুত্ব, যারা নিজেদের হারানো জগতে একে অপরের সাহারা হয়ে ওঠে। রিও আসলেই তার নতুন জীবনে খুব আনন্দে ছিল, এতটাই যে তাকে পুনর্জন্ম দেও আকাশদূত তার আবার স্ল্যাব চেক করতে হয়, এবং তখনই তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ যায়, যেটা আকাশদূত প্রথম দৃষ্টিতে দেখতে পাননি। কারণ আগে যাকে তিনি পাঠিয়েছিলেন তার কাছে এই শক্তি ছিল না, এবং এই শক্তি হলো সবসময় তরুণ থাকা। অর্থাৎ এখন রিও কখনো বুড়ো হবে না। এবং এখন আসল প্রশ্ন হলো, রিও এই শক্তি কিভাবে ব্যবহার করবে এবং এর অর্থ তার জীবনের জন্য কি হবে। এবং এই প্রশ্নটি ভবিষ্যতের জন্য অনেক গোপন ও সম্ভাবনার জন্ম দেয়। এবং এর সাথে এই অংশ এখানেই শেষ হয়। আর আপনি যদি পরবর্তী স্টোরিটি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন টিপে রাখুন।